ওয়েলকাম টু স্মার্ট ফরেক্স ট্রেডিং। আমি প্রলয় মজুমদার। শুরু করছি আপনাদের ভালোবাসার অনুষ্ঠান লেটস ট্রেডার টক। আমাদের গত এপিসোড নাজমুল ভাইকে নিয়ে শুরু করেছিলাম এবং এটা হচ্ছে সমস্ত প্রোটোকল ব্রেক করে সমস্ত টাইম শিডিউল ভেঙে চুরে দিয়ে এটা সামনের দিকে এগিয়ে গিয়েছে। অর্থাৎ নাজমুল ভাইয়ের সাথে আজকে সেকেন্ড এপিসোড। আই ডোন্ট নো এক্স্যাক্টলি এটা কি এই দ্বিতীয় এপিসোডে শেষ হবে কিনা। গল্পগুলো যখন ইউনিক হয়, গল্পগুলো যখন একটু একটু করে জীবন পায়, তখন সেই গল্পকে মেলে ধরতে হয় কোনো পরিকল্পনা ছাড়া, কোনো স্ক্রিপ্ট ছাড়া, র্যান্ডম ভাবে। এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করলে কখনোই সময়ের যে লিমিটেশন এর ভিতরে মূল প্রোগ্রামকে রাখা যায় না। এই জন্য নাজমুল ভাইয়ের সাথে কনভারসেশন চলাকালীন সময়ের দিকে আর খেয়াল করতে চাচ্ছি না। এটা যত বাড়তে থাকুক। আজকে দ্বিতীয় এপিসোড। আমরা গত এপিসোডে নাজমুল ভাইয়ের ফরেক্স ট্রেডিং এর যাত্রা শুরু করার ঘটনা জেনেছিলাম তিনি কিভাবে ফরেক্স সম্পর্কে জানতে পারলেন, জেনেছিলাম আমার সাথে কিভাবে তার পরিচয় হয়েছিল, জেনেছিলাম ফরেক্স ট্রেডিং এ তার যাত্রা শুরু হওয়ার পূর্বে বা শুরু হওয়ার মুহূর্তগুলো কি কি প্রতিবন্ধকতা ফেস করেছিল, জেনেছিলাম তিনি কবে প্রথম লস করেছিল, জেনেছিলাম তার প্রেজেন্ট স্ট্রাকচারস বা বর্তমান পরিস্থিতি, জেনেছিলাম তিনি কিভাবে এই অবস্থা থেকে বেরোতে পারলেন। আজকে জানবো নাজমুল ভাইয়ের জীবনের সাফল্যের সব থেকে বড় কারণ কোনটা। আজকে আপনাদের সামনে রিভিল করব ফরেক্স ট্রেডিং এ একদমই অনভিজ্ঞ একজন ব্যক্তি যে মধ্য বয়সে ফরেক্স ট্রেডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এর পিছনের যে উপাখ্যান বা পিছনের যে গল্পগুলো, সেগুলো আপনাদের জানা প্রয়োজন। আপনারা জানবেন নাজমুল ভাই তার পরিবারকে নিয়ে ঢাকা শহরে যেভাবে জীবনযাপন করুক না কেন, একটা বিরাট অঙ্কের একটা ব্যয় প্রতি মাসে তার ফ্যামিলির পেছনে হয়। সে তার জীবনের যে কর্মস্থলে তিনি ছিলেন, এই ফরেক্স ট্রেডিং এ তখনও তিনি সফল না, তো সফলতার একটা স্বপ্ন মস্তিষ্কে গেঁথে নিয়ে তার জব ছেড়েছিলেন। এটা পাগলামো, নিখাট নিরেট পাগলামো। ফরেক্স ট্রেডিং এ সফল হতে পাগলদের প্রয়োজন। আজকে আপনারা জানবেন কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা থাকলে একজন মানুষের স্বপ্ন কংক্রিটে পরিণত হয়। আপনারা জানতে পারবেন তার কাছ থেকে নাজমুল ভাইয়ের আজকের এই সফলতার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কে, কি। আমরা কথা না বাড়াই, চলুন শুরু করি আজকের এপিসোড লেটস ট্রেডার টক। নাজমুল ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আজকে আমাদের থার্ড অ্যাটেম্পট, অর্থাৎ 1 ঘন্টার কনভারসেশন বা আমরা কথা বলার জন্য আজকে তৃতীয় দিনের মতো বসেছি। এটা মনে হয় এর আগে পরে কোনোদিনও এই ঘটনাগুলো ঘটেনি। আমি এর আগে যতগুলো এই লেটস ট্রেডার টক্স সবগুলো করেছি, প্রত্যেকটা প্রোগ্রাম আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতর শেষ হয়েছে, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আজকে 2 মাস যাবৎ শুধুমাত্র আমরা এই প্রোগ্রামের এটাকে ইন্ড করার চেষ্টা করছি, শেষ করার চেষ্টা করছি। অনলি বিকজ যে সময় পাচ্ছি না তা না, কিছু ব্যক্তিগত ব্যস্ততা এবং কিছু আসলে অনাকাঙ্ক্ষিত সমস্যা যেগুলো জীবনে আসে, ফেস করতে হয়, সেই কারণে আমরা প্রপারলি কানেক্ট হতেও পারিনি। এর আগে পরে আমরা এইভাবে 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টার বেশি সময় ধরে আমরা আসলে বসতেও পারিনি। যাই হোক, আমরা শুরু করি যেখান থেকে শেষ করেছিলাম গত এপিসোডে। আমি আপনার কাছে নাজমুল জানতে চাই, আপনি সেদিন থেকে আজকের দিন পর্যন্ত কি অবস্থায় আছেন, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ট্রেনিং নিয়ে এখন আরো বেশি কনফিডেন্টলি আমি এখন ট্রেড করি। এখন আরো শান্তভাবে ট্রেড করি। এখন নিজের ভিতরে ওই ফিলিংটা হয় যে না, আমি একজন ট্রেডার। নিজের ভিতরে পরিবর্তনটা হয়, প্রফেশনালিজম যেটা, সেটা ফিল করি। যাই হোক, নাজমুল ভাই আপনার কাছে আমরা জানতে চাই, বিশেষ করে দর্শকরা জানতে চায়, কারণ ফরেক্স ট্রেডিং যারা শুরু করে এদের আসলে শুরু করার পূর্ব মুহূর্ত এবং শুরু করার পরবর্তী মুহূর্তগুলো কেমন যেন আলাদা থাকে। এই আলাদা রাস্তায় চলতে গিয়ে অনেক সময় মনে হয় যে এটা কি শুধু আমারই হচ্ছে, নাকি যারা ইতিপূর্বে এই রাস্তা বেয়ে সাফল্যের চূড়ায় উঠে গিয়েছে তাদের জীবনে হয়েছিল। আপনার কাছ থেকে জানতে চাই আপনার যে প্রথম দিনগুলো ট্রেডিং এ এটা কেমন ছিল, এবং আপনি একটু দয়া করে বলবেন যে লসের মুখোমুখি প্রথম আপনি যখন হয়েছিলেন
সেই অবস্থাতে আসলে এই লস করেও ফরেক্স ট্রেডিংটা চালিয়ে নিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা বা যে ইচ্ছা বা যে যে সোর্স বলে, শক্তি বলে, এটা কোথায় পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন, আপনাকে উদ্বুদ্ধ করেছিল কি? এই যে যে বিফোর স্টার্টার ট্রেডিং আপনার যে সাইকোলজি বা আপনি যে একটা চিন্তা ভাবনা নিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করেছিলেন, আর যখন প্রথমবার মতো লস করলেন আপনি, যে অ্যামাউন্টটাই হোক না কেন, আমার তো মনে হয় আপনার যে ফার্স্ট ডিপোজিট ছিল, যে অ্যামাউন্টটাই ছিল, সেটা একটা সময় গিয়ে আপনি হারিয়ে ফেলেন বা লস হয়ে যায় জি। আপনার ফরেক্স থেকে। তা আমি আসলে আপনাকে সেই কথাটাই জানতে চাচ্ছি যে এক্স্যাক্টলি ফরেক্স ট্রেডিং আপনি যখন প্রথম লস করেছিলেন এবং ফরেক্স ট্রেডিং শুরু করার আগে বিফোর ডিপোজিট আপনি যে প্রফিটগুলো করতেন ডেমো ট্রেডিং যখন করতেন, এই ডেমো ট্রেডিং এর প্রফিট করা এবং আপনার ট্রেডিং এর প্রতি নিজের একটা কনফিডেন্স চলে আসা যে না, আমি মনে হয় এখন ট্রেড এন্ট্রি নিলে ম্যাক্সিমাম ট্রেডগুলাই কিন্তু আমার টেক প্রফিট লেভেল পর্যন্ত আসে, এই একটা বিষয় ছিল না আপনি যখন ইয়া করেন, জি। ডেমো জি। করেন। তো ওই যে যে ডেমো সেশন, ওই যে ডেমো ট্রেডিং, ওই ডেমো ট্রেডিং থেকে যখন আপনি রিয়েল ট্রেডিং করার জন্য প্রথম ডিপোজিট করলেন এবং এই প্রথম ডিপোজিটের যে অ্যামাউন্টটা পুরোটাই যখন আপনার লস হয়ে গেল, এই যে যে টেস্টের ব্যাপার, রিয়েল ফিলিংসের ব্যাপার, এই পুরো দুইটা ফিল্ডে যখন বাস্তবতা আলাদা মনে হলো, ঠিক সেই অবস্থায় আপনাকে কি এমন জিনিস যা অনুপ্রাণিত করেছিল এই ফরেক্স ট্রেডটাকেই কন্টিনিউ করা? আমার কাছে খুব জিদ লাগছিল, খুব জিদ লাগছিল যে না, আমি এটা আসলে কেন করলাম, বা অবশ্যই আমার ভুল আছে। আর কন্টিনিউয়াসলি আপনার চ্যানেলে ভিডিওগুলো আমি সবসময় দেখি, হুম। আমি দেখতাম, বা বিভিন্ন কন্টেন্ট আমার সামনে আসতো যে না, লস ইজ এ পার্ট। কাজে আমি যদি ছেড়ে দেই তাহলে এটা কোনোভাবেই আর সম্ভব না। আমি যদি আশা ছেড়ে দেই, যদি হোপ ছেড়ে দেই যে না আমার হবে না, তাহলে এখান থেকে আসলে বের হয়ে যেত। কাজেই আমি, ঠিক আছে, আমার সামান্য যতটুকু যা লস হয়েছে, আচ্ছা ঠিক আছে, এটা আমাকে রিকভার করে নিতে হবে, ততটুকু পর্যন্ত আমাকে স্ট্যামিনাটা রাখতে। আর মূলত আপনার বিভিন্ন মোটিভেশন, আপনার মোটিভেশনাল স্পিচ গুলো, এটা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে। আমি এটা সম্ভাবনাকে আমি আহ, আমার নিজের ভিতরে নিতে চাইছি যে না, এখানে পেইন আছে কিন্তু এটা যথেষ্ট সম্ভাবনা আছে। কাজে এটা আসলে নিতে পারতে হবে। তো ঠিক আছে, একটু নাই লস হয়েছে অনেকটা, আচ্ছা ঠিক আছে, এর চেয়েও আরো বড় লসের হিস্টোরি আমি তখনও আমার সামনে দেখব। কাজে আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, এটা কোনো ব্যাপার। ব্যাপারটা হচ্ছে কি, প্রেক্ষাপট অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের জীবনে সিদ্ধান্ত নেওয়ার জন্য। জি। মানুষের কাছে কিছু জিনিস থাকে এক্সাম্পল হিসাবে, যেমন আহ, একজন একটা যাত্রা শুরু করলে সেই যাত্রাটা যদি একটু কণ্টকাকীর্ণ হয় কিংবা খুব একটা তার জন্য সহজবোধ্য যাত্রা না, তারপরও সেখানে যেতে হবে, এই যে ইন্টেনশনটা আর তার ইন্টেন্সিটিটা পরিষ্কার থাকার কারণে আহ, এই ব্যক্তিগুলো কিন্তু কাউকে খুঁজে যে এক্স্যাক্টলি এই পথটা ধরে কোনো মানুষ এখানে যেতে পারলো কিনা, নাকি এটা মিথ, নাকি অথবা একটা চেষ্টাই শুধুমাত্র এত বছর ধরে চলছে যে এখানে চলো যাই, কিন্তু আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারলো না। এই ফরেক্স ট্রেডিং এ আসলে এই সাকসেসফুল ট্রেডাররা সবসময় কিন্তু আরেকজন ট্রেডারের জন্য অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায় এই ফরেক্স ট্রেডিংটাকে কন্টিনিউ করার জন্য। আমি যখন লাগাতার বছরের পর বছর লস করতেছিলাম, কোনো কিছুতেই যখন আমার এই উদ্দেশ্য পরিষ্কার হচ্ছিল না, আমার কাছে আসলে কোনো ক্লু ছিল না, আমার কাছে কোনো রিসোর্স ছিল না যে আমি আমার জায়গায় বসে এইগুলাকে ব্যবহার করে বা কিংবা কারো সহযোগিতা, প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় ফরেক্স ট্রেডিংটাকে একটু ইমপ্রুভ করা। কিন্তু আমার কাছে একটা হোপ ছিল, আশা ছিল, বিকজ আমি 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 জীবন্ত উদাহরণ দেখেছি যে তারা ফরেক্স ট্রেডিং এ সাকসেস এবং আহ, শুধুমাত্র ফরেক্স ট্রেডিংটাই করে। তো এই যে আমি দেখেছি যে একজন ব্যক্তিকে তো আমি আমার লাইফে দেখেছি, হি ইজ এ ট্রেডার। এই একটা জিনিস ছাড়া আমার কাছে আর কোনো কিছুই ছিল না, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই পাওয়ার। এটা হচ্ছে আমাকে, এটা চুম্বকের মতো আটকে রাখতো। আমার কাছে সবসময় মনে হতো যদি এই পৃথিবীতে একজন মানুষ আমার কথা হচ্ছে ফরেক্স ট্রেডিং করে এবং প্রফেশনাল ট্রেডার হতে পারে, তাহলে আমি কেন না? দিস ইজ দ্য রাইট। কোশ্চেন মূলত, আমি কেন না? এই জি। কোশ্চেনটাই আমাকে আজকে যা করিয়েছে, যতটুকু হাঁটাইছে, যতটা ঘুরাইছে, এই একটা কোশ্চেন, আর কিছু না। বাট আমার কাছে কোনো সুযোগ ছিল না, আমার কাছে কোনো অপরচুনিটি ছিল না যে এগুলোকে ব্লিং আউট করার কিংবা কারো কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করার। আবার আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে তখন প্রচুর পরিমাণ স্ক্যাম হতো। হ্যাঁ,
জি হিউজ স্ক্যাম হতো। এই স্ক্যাম গুলো আসলে এত বেশি হতো, আমি নিজে খুব বিরক্ত হতাম। আমার মতো মানুষও অনেকবার অনেক ধরনের স্ক্যামের টুকটাক শিকার হয়েছে, কিন্তু এখন এটা কি আমরা বলতে পারি না, রিভিল করতে পারি না। দাদাও স্ক্যাম হয়। এইটা একটা এটা কোশ্চেন তৈরি হয়। এটা আপনি বললে আর মানাবে না, আপনার হ্যাঁ, অডিয়েন্স কিন্তু এটা 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 একটা মানাবে এটা না। একটা বড় সমস্যা। এই জন্য দেখা যায় এটা আর বলিও না কখনো যে দাদাও স্ক্যাম হয় না। স্ক্যাম ফরেক্স ট্রেডিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা এটা বাংলাদেশে আছে, ফরেক্স ট্রেড করে আর স্ক্যামের শিকার হয় নাই একবার দুইবার, এমন মানুষ আমার মনে হয় আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করতে পারবেন না। যাই হোক, নাজমুল ভাই, ধন্যবাদ আপনাকে। জি। আপনার প্রথম দিকে মূলত দাদা আমার আশা ছিল, আমি চেয়েছি যে না এখানে আমাকে যাইতে হবে, আর আমি দেখতাম, আমি জানতে পারছিলাম যে না এইখানে মানুষ সাকসেস হয়, হয়। তাহলে আমাকেও তাহলে হইতে হবে। আমি হয়তো এখন আমার কষ্ট হচ্ছে, আমি একটা সময় আমি পৌঁছাবো হয়তো, সে অনেক সহজে অনেক আগে পৌঁছাতে পারছে, আমি পরে হলে আমার পৌঁছাতে, আমার কাছে এটা মনে হচ্ছে। না, জি এটা দাদা। এটা হয় আসলে। ট্রেডিং তো এরকমই। যাই হোক, আমরা অন্য প্রশ্নে যাই আপনার কাছ জি থেকে। আপনার শুনলাম আমরা আপনার গুরুত্বপূর্ণ জার্নির কথা, যে আপনি আসলে প্রথম দিকে ফরেক্স ট্রেডিং এ ফান্ড হারিয়ে কিভাবে নিজেকে বুঝিয়েছিলেন, শান্ত রেখেছিলেন এবং ফরেক্স ট্রেডিংটাকেই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জি আশা করি এই এই জানতে পারা, একজন ট্রেডারের সর্বোচ্চ হারিয়ে ফেলা, ফরেক্স ট্রেডিং এ লস করে মুখ থুবড়ে পড়ার পরেও সেইটা চালিয়ে নেওয়া যাওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অত্যন্ত দৃঢ় মানসিকতার মানুষ ছাড়া কিন্তু নেওয়া সম্ভব না। এবং এই জন্যই কিন্তু পৃথিবীতে আপনি দেখবেন যে এত মানুষ, কোটি কোটি মানুষ, তার ভিতরে সফল মানুষের সংখ্যা অতি নগণ্য। তার কারণ হয়তো অনেক একাডেমিক কোয়ালিফিকেশন ভালো, অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে পারে আপনার চোখের সামনে, দেখার সামনে, কিন্তু জীবন যুদ্ধে শেষ পর্যন্ত তারাই আপনার ফুটপ্রিন্ট রেখে যায় যারা ক্রিটিক্যাল টাইমগুলোতে ডিসিশন নিতে পারে। আলটিমেটলি আমার কাছে মনে হয় এই পৃথিবীতে ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটাই প্রথম পদক্ষেপ। একজন মানুষ কোথায় যাবে বা তার জীবন কেমন ভাবে পরিচালিত হবে, তার সমস্ত কিছু নির্ভর করে তার সিদ্ধান্ত গ্রহণের উপর দিয়ে। এখন ব্যক্তিগতভাবে আমি যতটুকু রিসোর্স দেখেছি, যতটুকু আমি চিন্তা করে দেখেছি, আমি কিছু মানুষের সাথে কথা বলেছি মিলিয়ে নেওয়ার জন্য। আমাদের ছোট থেকে আহ, বড় হয়ে যাওয়ার পরে বিয়ে করা, বিয়ে করা থেকে মৃত্যু পর্যন্ত ম্যাক্সিমাম টাইমে যত কাজ আমরা করি, তার ভিতর মোস্ট অফ দ্য ডিসিশনস আমরা আমাদের লাইফে নিতে পারি না, নেই না। এই ডিসিশনস গুলো কখনো আমাদের পরিবার নেয়, কখনো সমাজ সামাজিকতা নয়, কখনো আমাদের ওয়াইফ নেয়, কখনো আমাদের ছেলে মেয়েদের জন্য নিতে হয়, কখনো তাদের স্কুল টিচারের জন্য নিতে হয়, কখনো বসের জন্য নিতে হয়। জি অল ডিসিশনস, মানুষ লাইফে খুব কম সংখ্যক মানুষ আছে যারা ডিসিশন নিতে পারে, হয় সুযোগ পায় না অথবা তারা জানেই না যে সেই ডিসিশন গুলো কে নিচ্ছে। কোন স্কুলে ভর্তি হয়েছিলেন আপনি আমার জীবনে প্রথমবার, বলেন তো, মনে আছে আপনার? আমি দাদা আমার এলাকায় যে বড় হাই স্কুল, ওখানে পড়াশোনা কার করেছি সিদ্ধান্তে প্যারাদ্বীপ। ভর্তি হয়েছিলেন, আপনার নাকি ফ্যামিলি? না তখন এলাকায় ওইটাই বড় স্কুল, বাবার ওখানকার টিচাররা, বাবার বন্ধু বান্ধব, বাবার পরিচিত, হ্যাঁ ওই স্কুলে ভর্তি হবে, এটাই তো স্বাভাবিক, বিষয়টা এরকম ভাবে ভর্তি হয়েছে। কলেজের ব্যাপারে? কলেজের ব্যাপারেও তাই, এসএসসি পাশে পড়ে এলাকার লোকাল কলেজ, ব্যারা কলেজ, হ্যাঁ ঠিক আছে না, আপনাদের এটা সময় নিয়ে। আমার যেমন হয় আরো কম অপরচুনিটি ছিল ফর অপশনস, মানে অপশনস হ্যাঁ গুলো খুব কম ছিল, রাইট? জি জি, এটা ধরেন সেই 95 93 সালের কথা, নব্বই ঠিকই ঠিকই, দশকের তাহলে অপশনস কমই ছিল। জি অপশনস কম থাকলে আসলে কিছু করার নাই। আমি দেখেছি অনেকে, অনেকে না, আমি আজ পর্যন্ত দেখেছি কেউই জীবনের সিদ্ধান্তগুলো নিজেরা নেয় না। বিয়ের সিদ্ধান্ত কে নিয়েছিল? জি, এটা আমারটা আমি নিয়েছিলাম জি। আচ্ছা, ঠিক আছে। এইটা জি ঠিক। আলহামদুলিল্লাহ। না, বিয়ের সিদ্ধান্ত নিজের নেওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা এই জায়গায় গিয়ে মানুষ অনেক রকম আটকা খেয়ে যায়। না আমি আটকে খাইনি, আলহামদুলিল্লাহ আমি নিজে। লাভ ম্যারেজ নাকি ভাই আপনার? জি আলহামদুলিল্লাহ জি। ঠিক আছে। লাভ এবং অ্যারেঞ্জ ম্যারেজ, আলহামদুলিল্লাহ হ্যাঁ, অ্যারেঞ্জ দুটাই। এটা কিন্তু বর্তমান ট্রেন্ড, লাভ এবং অ্যারেঞ্জ। কারণ ব্যাপারটা হচ্ছে আহ, সাধারণভাবে দেখলে একটা ছেলের বা একটা মেয়ের একটু আহ, বোঝার মতো বয়স হয়ে গেলে তখন আর আসলে ক্রিটিক্যাল অবস্থা তৈরি করতে চায় না, চায় যে ফ্যামিলির সাথে কথা জি বলে ব্যাপারটাকে সবার সেটেল করে, সাথে এঙ্গেজ করা। তো এক্স্যাক্টলি। এই জন্য আগের মতো ওই ভেগে যাওয়ার মনে হয় না পরিমাণ না সংখ্যা এখন একটু কম, এখন জি একটু কম। ফ্যামিলিগুলো এখন ছেলে মেয়েকে এত বেশি স্বাধীনতা দিয়ে বড় করে, এত বেশি
বন্ধুসুলভ আচার আচরণ করে, যার কারণে বাচ্চারা আর ওই 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 স্টেজে গিয়ে ওই ধরনের ফিলটা করতে পারে না। যাক ভালো, আমাদের এটা মাথায় রাখতে হবে। নাজমুল ভাই কাছে আমরা এখন জানতে চাইবো, আপনি ধারাবাহিকভাবে প্রফিট দেখা শুরু করলেন কত দিন পরে, বা কত সময় লেগেছিল আপনার জীবনে একদম শুরু থেকে যখন আপনি ট্রেডিং শুরু করলেন? এবং প্রফিট তো হয়, ফরেক্স ট্রেডিং তো প্রফিট আর লস, এর বাইরে তো আর কিছু হয় না, তাই না? হয় প্রফিট হবে নয় লস হবে, কিন্তু ধারাবাহিকভাবে প্রফিট দেখা শুরু করলেন করতে আপনার কত সময় লেগেছিল? 3 বছর সময় লাগছে। 3 বছর? 3 বছর আমি যদি বলি যে আফটার কোভিড আমি শুরু করেছি, তাহলে 21-এর শুরু থেকে আমি ধরেন দাদা 24-এ গত বছর ফার্স্টে আর কি আমি নিজে খুবই অসুস্থ হয়েছিলাম। আচ্ছা, এরকম অসুস্থ যে আমি হসপিটালাইজ হতে হতে হয়েছিল আমাকে। আমি প্রায় 1 মাসের বেশি সময় অসুস্থ ছিলাম। আমি হসপিটালে ভর্তি ছিলাম, অ্যাডমিটেড, এরকম অবস্থা হয়েছিল। তো আচ্ছা, ওই হসপিটালে প্রায় মাসখানেক ভর্তি থেকে তখন দাদা আমার ভিতরে আরো বেশি আমি ক্রেজি হয়ে গেছি। আমাকে এটাই করতে হবে, আমি এটাই করব। এবং হসপিটাল থেকে আসার পর থেকে আমি আরো গুছিয়ে আরো সুন্দরভাবে আমি চিন্তা করেছি তখন থেকে যে না, ওই একটু চাকরি করি একটু ফরেক্স করি ওইটা বাদ। এখন ফরেক্সটা করে আলহামদুলিল্লাহ আমি তারপর থেকে নিজে অনেক ডিসিপ্লিন ভাবে ট্রেড করছি। এবং আমি তখন থেকে আমি নিজের ভিতরে ফিল করি যে না, আমার এখন এটা মাস গেলে আমার একটা সারপ্লাস হয়, আমি প্রফিটে থাকি। এটা 3 বছর সময়। আচ্ছা, আপনি সব সব মিলে আপনি আমাকে একটা তথ্য দিতে পারবেন যে আপনি এই 3 বছরে আসার আগ পর্যন্ত কতবার ফরেক্স থেকে মনে হয়েছে যে বিদায় নেই, আবার কতবার ফিরে এসেছেন, আর কতবার আপনার ফান্ড হারিয়েছে? মানে কতবার, ছোট হোক, ইটস ইটস এনি কাইন্ড অফ স্মল অ্যামাউন্ট, বাট ইউ হ্যাভ লস্ট, অ্যাকাউন্ট ব্লোন হয়েছে, এরকম কতবার ঘটেছে আপনার সাথে? এবার খুব দাদা আমি আসলে এরকম কখনোই হয়নি যে খুব বেশি পরিমাণ খুব স্মার্ট অ্যামাউন্ট যে 2 লাখ 5 লাখ টাকা ডিপোজিট করবো, সেরকম আসলে আমি কখনো পারিনি, করি। এই $200 $300 $50 ডিপোজিট করেছি, এরকমও হয়েছে। আচ্ছা, আমার সাথে এরকম 4 বার বা 5 বার এরকম হয়েছে। আহ, আহ, দেখা গেছে যে তার ভিতরে হয়তো আমি $300 একটা অ্যাকাউন্ট দিয়ে শুরু করেছি, সে অ্যাকাউন্টটা যখন $600 হয়েছে $300 উইথড্র করেছি, এরকম হয়েছে। বাকি $300 আস্তে আস্তে কমে গেছে, এরকম হয়েছে। সেটা কমতে কমতে আবার $100 উইথড্র করেছি, এরকম হয়েছে। বাকিটুকুন আবার দেখা যাচ্ছে কিছু প্রফিট করতে করতে আবার জিরো হয়ে গেছে, এরকম। সর্বসাকুল্যে আমার 4-5 বার এরকম হয়েছে। বাট ওভারঅল দাদা আমি যদি মিলাই আর কি, আমি যে খুব বেশি ফান্ড হারিয়েছি, মানে এখানে যে 5 লাখ $10 লাখ মানে আমি নষ্ট করেছি, আমার তা হয়, কিন্তু আমার সময়টা বেশি গেছে। বুঝতে পেরেছি। মানে কখনো মনে হয়েছে যে হচ্ছে না, আমাকে দিয়ে হবে না? আমাকে দিয়ে হবে না দাদা, এটা আমার হচ্ছে না এটা মনে হচ্ছে, কিন্তু আমার করতে হবে, আমার এই অ্যাজাইলনেসটা আমার ছিল যে না আমার করা লাগবে। তার কারণ হলো যে আমি কন্টিনিউ আপনার ভিডিওগুলোর ভিতরে থাকতাম, অনেকবার হতাশা লাগছে। হতাশা যতটা বেশি লসের কারণে লাগছে, তার চেয়ে বেশি হতাশ লাগছে যে আমার আসলে সময়টা অনেক বেশি লাগছে। যে অনেকটা সময় আমি একটা ফ্যামিলি আমি আমাকে মেনটেন করতে, সে কারণে আমার কাছে খুব হতাশ লাগছে। অনেক সময় এরকম হয়েছে যে ট্রেড রানিং খুব বোরিং লাগছে, আমি টার্মিনাল বন্ধ করে বাইরে চলে গেছি। আচ্ছা, বাইরে বাইরে গিয়ে একটু খোলা জায়গায় বসে থেকেছি, অথবা হয়তো নামাজে গেছি, মসজিদে গেছি, চুপ করে একটু বসে থেকেছি, একটু নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করেছি, আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি যে এই রাস্তায় তো মানুষ সফলতা পায়, তাহলে আল্লাহ তুমি আমাকে, এতদিন ধরে আমি এটার ভিতরে আছি, আমার কাছে তো অন্য কোনো ওয়ে তো নাই, তাহলে তো তুমি আমার জন্য পথটা খুলে দাও, আমার জন্য সহজ। নিজের সাথে এরকম বোঝাপড়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি নিজের ওই রকম স্কিলটা ডেভেলপ হওয়ার জন্য। আবার ওইভাবে চেষ্টা করতেছি। এভাবে আসলে কোনো সময় মনে করি না যে না আমাকে দিয়ে হচ্ছে না, এটা আমি করব, কিন্তু আমি এখনো পারছি না।
তাহলে এটার আসলে আমি সঠিকভাবে করছি না, এটা হলো মূল দোষটা আমারই। তাহলে আমি নিজে এটা কেন সঠিকভাবে ডিসিপ্লিন? করছি না, অথবা এখনো আমি পারফেক্ট না, বা আমি পারফেক্ট হয়ে জি উঠিনি এটা পাওয়ার জন্য। এটাই জি আসলে প্রত্যেকটা চেষ্টার সময় একবারই কেউ সাকসেস হয়ে যায় না। জি সাকসেস একটা 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 ইন্টারেস্টিং জিনিস ভাই। এটা প্রত্যেকটা মানুষের জীবনে ধরা দেয়, কিন্তু যারা ধরতে চায় শুধুমাত্র তারাই এটাকে ধরতে পারে। অনেকে আছে করার জন্য করে, অনেকে আছে ফ্যামিলি থেকে প্রেশার দিয়ে করে। ধরেন আমি একটা ছোট প্রশ্ন যদি করি বুঝতে পারবেন। আহ, এই যে আমাদের দেশে তো টপ ক্লাস জব বলা হয় হচ্ছে যারা বিসিএস ক্যাডার সাধারণত, বিশেষ এদের যে জবগুলো হয় এগুলো টপ ক্লাস জব, এবং এটা ফাইন্যান্সিয়ালি প্লাস হচ্ছে আপনার সম্মান সবকিছুতেই মোটামুটি এরা একটু জি আদার ক্লাসের থেকে অনেক বেশি উপরের দিকেই থাকে। জি এলিট ক্লাস, এলিট এলিট ক্লাস। ক্লাস বলা হয়। যেমন জি আমাদের এখানে সাম্প্রতিক একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া অথবা টেলিভিশন চ্যানেলে কল্যাণে দেখেছেন কিনা জানি না। পলাশ নামে একটা ছেলে, উনি সুইসাইড করেছেন। জি এডিশনাল, সরি, এএসপি মেবি, হ্যাঁ, জি এএসপি, র্যাবের। হ্যাঁ র্যাবের এএসপি। জি আমাদের এদিকে বাড়ি। হুম। এবং জি আমি ব্যক্তিগতভাবে তাদের ফ্যামিলির অনেককেই চিনি। যেমন তার ছোট ভাইয়ের ফ্যামিলিকে আমি চিনি। আমার এবং ইন্টারেস্টিং একটা কথা বলি, সেটা হচ্ছে ওর ছোট ভাইয়ের যে ওয়াইফ, সে কিন্তু ফরেক্স ট্রেডার। তো আচ্ছা, এবং আসলে সে আমার, হুম, আপনার হাত ধরে সে। হ্যাঁ, তো জি ওই ওই সূত্র ধরে আসলে আমি চিনি। তো ব্যাপারটা আসলে খুব খারাপ লাগলো ঘটনাটা। একজন মানুষ সফলতার একদম শীর্ষে বসে কিভাবে সুইসাইড নিজেকে করতে পারে। শুট করতে পারে। কেমন যেন সবকিছু না পৃথিবীতে আপেক্ষিক, এবং কোনো কিছুর মূল্য নাই। আমার দিন শেষে মনে হলো এই জীবনে এত কিছু, সবকিছুই কেমন যেন ফিকে হয়ে যায়। একমাত্র মানসিক যে শান্তি, এটা যদি কারো জীবনে না থাকে। না থাকে। মানসিক শান্তি খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনি দেখেন আমাকে, আমি ছুটি অনেক সময় ছুটে বেড়াই, আমি কাজ করতে পারছি না বিভিন্ন কারণে, এটা আসলে অনেক মানসিক ব্যাপার। কিন্তু এই মানসিক শান্তি নাই তাই নাই, এটা হচ্ছে অনেক প্রকার মেন্টাল প্রেশার থাকে। যেমন কিছু কোল্ড প্রবলেম তৈরি হয় বাইরে থেকে। বাইরে আমি আজকে হঠাৎ করে সকালবেলা ফোন দিছে একজন, আমি ফোন রিসিভ করছি। আহ, এটা অফ রেকর্ড বলি যদিও। এমন ঠিক কোন কোন টেকনিক বা কোন কোন স্ট্র্যাটেজি বা কৌশল, যাই হোক না কেন, সবই তো এক কথা, টেকনিক স্ট্র্যাটেজি কৌশল, বা এমন কোন লেসন আপনার মানসিকতার পরিবর্তন করেছিল, এবং মোটামুটি যা আপনার জন্য আজকের এই বিশাল পরিবর্তন এনেছে বলে আপনার মনে হয়। আবারও বলি, এমন কোনো টেকনিক বা স্ট্র্যাটেজি বা কোনো কৌশল কি আপনি পেয়েছিলেন, বা আপনার কাছে আপনি এটা ফাইন্ড আউট করতে পেরেছিলেন, যেটা আপনার আজকের এই পরিবর্তনের জন্য, বিশাল পরিবর্তনের জন্য আপনি মনে করেন যে এটা অনেকাংশে দায়ী? জি ধন্যবাদ দাদা। আমি এ- আমার কাছে আসলে মূলত আমার মনে হয় যে আমার চেঞ্জটা হয়েছে আমি যখন আমার মানসিকতাটাকে ঠিক করতে পেরেছি। আর দ্বিতীয়ত হলো যে বিভিন্ন অনেক কিছু, অনেক চার্ট অ্যানালাইসিস, অনেক স্ট্র্যাটেজি, অনেক কিছু দেখেছি, অনেক সিগন্যাল গ্রুপ, অনেক কিছু করে ফাইনালি আমার কাছে যখন ওই যে শান্তভাবে আমি দেখলাম যে না, আসলে আমার ট্রেডিংটা এক্সিকিউট করে আমি প্রতিদিনই আমার ট্রেড করার কোনো প্রয়োজন নাই। আমি যখন চার্টে বসতেছি সেই সময় আমার ট্রেডিং কেন আমি নিতে পারতেছি না, সেটা আমার মার্কেট পক্ষে থাক বিপক্ষে থাক, আমাকে একটা এন্ট্রি নিতে হবে, এই সব থেকে বের হয়ে এসে এক্স্যাক্টলি ঠিক আছে, যখন আমি একটা ট্রেড পাচ্ছি, এখন বলতে হয় হান্টার পি, আমি জাস্ট তখন শুধু এন্ট্রি। এই অবস্থাটা আমি ফলো করতেছি বিগত 1 বছর। আলহামদুলিল্লাহ, আমার কাছে এখন আর ওই পেইন লাগে না, আমার কাছে এখন আর ট্রেনিংটাকে খুব পেরেশানি মনে হয় না এখন আমার কাছে। তবে প্রতিদিনই একটা ট্রেডিং এর একটা তাড়না তো থাকে যে না, একটা এন্ট্রি নিব, কিন্তু সেটা যদি আমি এক্স্যাক্টলি আমার চার্টে ওরকম সিগন্যাল অনুযায়ী আমি না পাই, তাহলে আমার ভিতরে ওই কষ্টটা আর নাই যে না ঠিক আছে, সেট আপ নাই, তাহলে আর আমার এন্ট্রি নিয়ে কোনো পেইন নাই। হ্যাঁ ঠিক আছে, আমি যখন একটা সেট আপ পাইলাম, ওকে, এটাতে হয় আমার 60 পিস প্রফিট হবে অথবা আমার 50 পিস লস হবে, ওকে, এই অবস্থাটা এখন এরকম মাথা স্থির রেখে
এবং সেটাকে প্রপারলি সেটা আমি একটা এক্সেলে বলেন বা শিটে বলেন, আমি সেটা রাখি। এবং সেটা আমি এক সপ্তাহের আমি কয়টা ট্রেড নিয়েছি কোন পেয়ারে, আমি এগুলো নিজের সাথে এগুলো আমি রিসাফল করি নিজের ওই মানসিকতাটাকে ঠিক করার জন্য। আলহামদুলিল্লাহ আমার কাছে এখন খুব সিম্পল লাগে, খুব সহজ লাগে। এখন আর ওই কঠিন বিষয়টা আমার কাছে মনে হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন মানে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ হান্টাপি, যেটা আপনাকে মোটামুটি আজকের এই আপনার বিশাল পরিবর্তনের পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ বলে আপনি মনে করেন, এরকম কিছু? অবশ্যই, 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 অবশ্যই। হান্টার পি আমি এর আগেও আপনাকে বলেছি, আপনার সাথে তো আমার অনেক সময় কথা হয়েছে। হান্টার পি দেখেই ফরেক্সে থাকা, হান্টার পি প্রলয় মজুমদারকে দেখেই ফরেক্সে থাকা, না হলে হয়তো থাকা হতো না। তার কারণ হলো শেখার অনেক কিছু আছে, অনেক কিছু শিখতে হবে, কিন্তু শিখবো কতদিনে, কত সময়ে শিখবো? আর এটা শিখেও, হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো আমি 10টা জিনিস আমি শিখলাম, আমি খুব ভালো করে অর্ডার ব্লক শিখলাম, ফেয়ার ভ্যালু গ্যাপে আবার যখন মার্কেটটা রিভার্স করে ট্যাপ করবে তখন আমি এন্ট্রি নেবো, হ্যাঁ ঠিক আছে আমি শিখলাম। আমি এইভাবে কতদিনে আমি কতক্ষণে পজিশন পেয়ে এই স্ট্র্যাটেজিতে আমি নিজেকে ঠিক রেখে কয়টা পজিশন নিয়ে আপনি কতটা কনফিডেন্টলি আমি নিতে পারবো সেটাও নিয়ে দেখেছি। যেটা আমি তো সব ঠিকভাবে নিয়েছি, তারপরে তো হয়নি। তারপরে তো আমার মনে হচ্ছে যে মার্কেটটা তো আরো একটু আমি আরো বড় টিপি দিয়ে রাখছিলাম, টিপির আগে মার্কেটটা রিভার্স করে এসএল হিট হলো, তাহলে এত পেইন তো নেওয়ার দরকার নাই। আমাকে আমার হান্টারপি বলে দিচ্ছে যে ভাই তোমার এই জায়গাটা এন্ট্রি পজিশন, তোমার এইখানে যদি এন্ট্রিটা এক্স্যাক্টলি নেওয়াটাই তোমার কাজ, তাহলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি শুধু তোমার কাজটা হলো এক্স্যাক্টলি তুমি এখানে যদি এন্ট্রি নাও তাহলে তোমার এটা তোমার এসএলটা হবে এত পিস, তোমার প্রফিটটা তুমি আহ, ওই জায়গায় গেলে তুমি বের হয়ে যাবে, তাহলে তো আমার আর পেইনটা কমে গেল, জিনিসটা সহজ হয়ে গেল। অবশ্যই আমি হান্টার পি ইউজার, আমি নিজে একজন হান্টার পি ইউজার একজন আপনার অবশ্যই। আমার কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে আমার মাথা চাড়া দেয় বা মনে থাকে, নাজমুল ভাইয়ের আজকের এই অবস্থা তৈরি হওয়ার পিছনে আমার যথেষ্ট ক্লোজিং কাউন্সিলিং আছে। আমি প্রায়ই আপনি আমাকে আমাকে আমি বললাম একটা জিনিস আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। দেখেন, জি আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন, শেখাবেন, শেখানোর চেষ্টা করবেন, বা সেটা আপনার শীর্ষ হতে পারে, ছাত্র হতে পারে, আপনার বাচ্চা কাচ্চা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সামওয়ান ইজ গেটিং সামথিং ফ্রম ইউ, এই জায়গায় দেখবেন যে যে নিতে চায় তার একটা যে সাকিং বা সিকার যে একটা মেন্টালিটি, এটা যদি চরম পর্যায়ে না থাকে, একদম এক্সট্রিম লেভেলে না থাকে, তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস কাউকে দিচ্ছেন, এটা কখনো সে মিস ইউজ করবে বা এটা ইউজ প্রপারলি করতেই পারবে না, যার কারণে একটা অতি গুরুত্বপূর্ণ জিনিসের যে রেজাল্ট আসার কথা সেটা কখনোই আসবে না। এই যে আমরা আজ পর্যন্ত ধরেন নাজমুল ভাই আপনাদের সেশন আসার আগ পর্যন্ত আমি ফিজিক্যালি প্রায় হচ্ছে 1-2 হাজার ছেলে মেয়েকে ফরেক্স ট্রেডিং শিখাইছি। 1-2 হাজার, ইটস নট এ স্মল অ্যামাউন্ট ব্রাদার। এখন আহ, এই 1-2 হাজার ট্রেডার কি সাকসেস হয়েছে জীবনে? না, হয় নাই, কিন্তু হয় নাই, হয়তো 10%, 20% হইলে হইতে পারে ম্যাক্সিমাম। তাহলে বাকিদের কি সমস্যা? বাকিদের সমস্যা যেটা বলবো সেটা কমন সমস্যা, যে সমস্যাগুলো আমরা ভুগি সাধারণত। 10% বা ধরা যায় আপনি সর্বোচ্চ গেলে 10% সাকসেস। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি কিন্তু আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে যখন ইন্ডিকেটর প্রসেস হয় বা যখন ইন্ডিকেটরের ব্যাপারে কথা হয়, যখন ফার্স্ট টাইম ওনাকে সেট আপ সংক্রান্ত বিষয়গুলো দিয়ে বলা হয় এটা কমপ্লিট করেন বা করে দেওয়া হয়, তখন কিছু কিছু কথা খুব ডিরেক্টলি সুন্দরভাবে বলা হয় যে আপনি আমাকে জানাবেন, আপনি আমাকে জানাবেন, মাই কমিটমেন্ট ইজ টু ইউ। সেটা হচ্ছে আপনাকে ফরেক্স ট্রেডিং এ ধারাবাহিকভাবে প্রফিটে নিয়ে আসার জন্য আমার পক্ষ থেকে যা যা করণীয় তার সমস্ত কিছু করা হবে। আমার পক্ষ থেকে জি যা যা করণীয় সমস্ত কিছু করা হবে। এবার কি কি করা হবে সেটা তো আমি আপনাকে আজকেই বলতে পারছি না, এটা তো আপনাকে দেখে বলতে হবে। তাহলে আপনার জন্য টেস্ট থাকে 2-4টা জিনিস, যে আপনি এই জিনিসগুলো একটু দেখবেন আজকে রাতে, কালকে রাতে, এবং আমাকে একটু ইনফর্ম করবেন এগুলো আপনি বুঝতে পারলেন কিনা। এইটা থাকে কথা, বুঝতে পারলেন কিনা। তাহলে আপনার পেছনে আসলে দৌড়াইতে পারছি না, কিন্তু আপনি আমাকে খুঁচাইলে কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাকে গড়ে তুলতে পারতেছি।
এবং আপনাকে খোঁচানোর অ্যাক্সেস দিয়ে দিচ্ছি যে ইউ ক্যান খোঁচামি, আপনি অলওয়েজ আমাকে খোঁচাইতে পারেন এবং আমাকে খোঁচাবেন সেটাও বলে দিচ্ছি। কারণ আপনাকে বলতেছি যে এই দুইটা জিনিস একটু দেখেন, দেখে আমাকে কালকে একটু এনশিওর করবেন যে আপনি এইখানে যা দেখলেন সেটা বুঝলেন কিনা। না পারলে সেটাও জানাবেন, পারলে সেটাও আমাকে জানাবেন। এবং আপনি ট্রেডিং শুরু করার আগে নিশ্চয়ই আমার সাথে কথা বলে শুরু করবেন। এইটা হচ্ছে আমার প্রথম কথা, একদম প্রথম কথা প্রত্যেকেরই। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি যদি মিটিং হবে যদি বুঝতে পারবেন যে আমি এখানে কোনো রকম কোনো কথা বলছি কিনা, এটা কমন কথা। এবার হয় কি, অনেকে আমাকে জানায় যে আমি বুঝতে পেরেছি, অনেকে পারিনি। যারা জানায় বুঝতে পেরেছি তাদেরকে বলি ঠিক আছে, তাহলে নেক্সট ডে বা কালকের দিনে আপনি ছোট 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 দুটো তিনটে টাইম ফ্রেম নেন, দুটো তিনটে পেয়ারের। ওইখানে যে লাইভ সিগন্যালগুলো হবে, এই সিগন্যালগুলো জাস্ট আমাকে ড্র করে ডিটেক্ট করে আমাকে এন্ট্রি পজিশন এবং সেল এবং টিপি কোথায় হওয়ার কথা এটা আমাকে মার্ক করে একটু দুটো তিনটে স্ক্রিনশট দিবেন আমাকে লাইভ। যে সিগন্যালটা হবে ওই সিগন্যালে হয় আপনি এন্ট্রি করে স্টপ লস টেক প্রফিট দিয়ে আমাকে স্ক্রিনশট দিবেন। তো এটা কেন বলি যে যারা বলে বুঝতে পেরেছে, এটা বলি হচ্ছে আমি জাস্ট টেস্টটা নিয়ে যাই যে এক্স্যাক্টলি উনি বুঝতে পেরেছেন কিনা। উনি আমাকে তো বললেন বুঝতে পেরেছি, উনি আসলে বুঝতে পেরেছেন কিনা। তো এটা যদি কেউ বেসিক, এই যে ইন্ডিকেটর ইউজের বেসিকটা, মানে হাউ প্রপারলি ইন্ডিকেটর কিভাবে ইউজ করতে হবে, এই বেসিকটাই কিন্তু শুধু এখানে কিন্তু কোনো আপনার প্রিমিয়াম কোনো ব্যাপার নাই, প্রফেশনাল কোনো ব্যাপার নাই। ইন্ডিকেটর ব্যবহারের যে সঠিক যে ব্যাপার যে আপনি কোনভাবে ব্যবহার করেন সেটাই বলা হয়। যদি স্ক্রিনশটটা দিয়ে দেখা যায় কেউ দেয়, তাহলে বোঝা যায় যে না এর আগ্রহ আছে এবং প্রবলেমটা কোন জায়গায় এটা ডিটেক্ট করা যায়। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো বোঝাই যায় যে বুঝে গেছে। কোথাও ঠিক না থাকলে এটা কিন্তু ইনস্ট্যান্ট ধরে দেওয়া যায় যে না এই প্রবলেমটা এই জায়গায়, এই কারণে না। এখন নাজমুল ভাই ধরেন আপনার সারা বডি আমাকে চেক আপ করতে হবে, বিভিন্ন প্রকার টেস্ট করে করে আমাকে আপনার যে কোনো একটা রোগ নির্ণয় করতে হবে। তো সেটা করতে হলে আমার যে পরিমাণ টাইম লাগবে ওই ধরনের টেস্ট আমার কাছে অ্যাভেলেবেল না থাকতে পারে। আপনাকে অন্য কোথাও গিয়ে চেষ্টা করে তারপরে রিপোর্ট দেখাইতে হইতে পারে, বা আপনার ফুল বডি খরচ বা সময়, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমি যদি জানি স্পেসিফিক ভাবে যে আপনার ব্যথাটা এইখানে, তার মানে প্রবলেমটা সামহাউ এটা আপনার এর ভিতরে হওয়ার কথা, এর ভিতরে হওয়ার কথা। সো আমি কিন্তু খুব বেশি সমস্যায় বা খুব বেশি চেক আপের দিকে না গিয়ে আপনাকে হয়তো একটা এক্সরে অথবা আপনাকে সেই সাথে ব্লাডের একটা স্যাম্পল নিয়ে দুইটা তিনটা রিপোর্ট দিতে বলতে পারি। এটা কিন্তু হওয়া উচিত, এটাই হয় সাধারণত। আপনার ওর ভিতরে যদি আমি ডিটেক্ট করতে পারি যে আপনার এইটুকুর ভিতরে প্রবলেম, তাহলে আপনাকে সলিউশন দিতে আমার টাইম কম লাগে এবং সেটা থেকে সেরে উঠতে আপনার টাইম কম লাগে। এখন আমি এইভাবে টার্মস বাই টার্মস কেন করি, একটা ছেলে সমগ্র ফরেক্সকে আমাকে ব্রিফ করুক এটা আমি চাই না। আমি বোঝার চেষ্টা করি যে ওর ব্রিফিংটা কোন জায়গায় দরকার বা ওর প্রবলেমটা কোথায় হচ্ছে এটা ডিটেক্ট করা দরকার। তাহলে বেসিকটা দিয়ে আমি বলে দিই যেটা পড়েন বা দেখেন, দেখে আমাকে জানান। যদি বলে হ্যাঁ বুঝতে পারছি, তাহলে বলছি ঠিক আছে, দুই তিনটা ট্রেডিং এর স্ক্রিনশট দেন। তার মানে আমি আমার তরফ থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে চাই যে না এর বেসিকে কোনো প্রবলেম নাই, ওর ইন্ডিকেটর ব্যবহার করতে পারবে। এর পরে দেখেন আমি কিন্তু ধারাবাহিকভাবে করি, একবারে চাইলেই কিন্তু সমস্ত ভিডিও বানিয়ে আমি কিন্তু মেইলের সাথে দিয়ে দিতে পারি। মেইলের সাথে শুধুমাত্র আপনি ইন্ডিকেটর প্রপারলি কিভাবে ব্যবহার করবেন তার বেসিক জিনিসের ভিডিও দেওয়া আছে, শুধুমাত্র, আর কিচ্ছু নাই। তার কারণ কি, আমি চাই আপনার সাথে আমার ইন্টারসেপ্ট, আপনার সাথে আমার কমিউনিকেশন থাকুক। আপনার সাথে আমার কমিউনিকেশন থাকলে এক হচ্ছে আপনাকে যা দিতে চাই এটা আপনি প্রপারলি নিতে পারলেন কিনা সেটাও যেমন আমি বুঝতে পারবো, নিতে না পারলে আবার দেওয়ার চেষ্টা করা যায়। সেখানে সেটাও নিতে না পারলে তাহলে বোঝার চেষ্টা করা যায় যে এটা আপনি নিতে পারছেন না, ল্যাকিংস অফ সামথিং, কিছু একটা কারণে। সেটা ধরে 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 আমার কমিটমেন্টে পৌঁছানোর জন্য যে স্টেপগুলো আমাকে ফলো করা উচিত আমি করি। আমার কমিটমেন্ট ইজ টু ইউ, আপনাকে ফরেক্স ট্রেডিং এ ধারাবাহিকভাবে প্রফিট করার জন্য যা যা করার তা আমি করবো। দিস ইজ মাই কমিটমেন্ট টু এভরিওয়ান। এখন সেইটার জন্য আমার তো প্রসেস আছে। আমি ভিডিও বললাম না যে ভিডিও টিডিও রেডি করে একবারে মেইলে দিয়ে দিলে কিন্তু খাটনা লাগে না, কিন্তু আমি জানতে চাই বা দেখতে চাই আমার কাছে পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ, একজন মানে একজন। আমি কখনোই আসলে আমার 100 ছেলে মেয়ে আছে, আমি চাই না 50 জন ভালো করুক 50 খারাপ করুক। আমার কথা হচ্ছে একজন ফরেক্স ট্রেডার যে হান্টাপি প্রো 9 সাথে কানেক্টেড হয়ে আমাদের পরিবারের সদস্য, তাকে স্বাবলম্বী হতে হবে এবং তাকেই ফরেক্স থেকে প্রফিট করতে হবে, এর কোনো বিকল্প নাই। এখন হিউম্যান হিসেবে বা আপনি আপনার ফ্যামিলি স্ট্যাটাস বা আপনার স্ট্যাটাস হিসেবে আপনি কেমন সেটা তো আমি জানি না। সেটা ফরেক্সকে আপনি তো 3 নম্বর 4 নম্বর প্রায়োরিটি রাখেন কিনা, এটা আপনার শখের বসে আসছেন কিনা সেটাও তো আমার জানার কথা না। এটা জানতে পারি কখন, যখন আপনার নিষ্ক্রিয়তা, যখন আপনাকে বারবার বলা সত্ত্বেও যখন দেখি না আপনার পক্ষ থেকে আসলে ওই রকম কোনো রকম ইন্টারেস্ট নেই, তখন জানা সম্ভব হয়। তখন আসলে আপনার পিছনে আমার মতো মানুষের পক্ষে দৌড়ে আপনাকে দিয়ে কিছু করানো একদমই অসম্ভব হয়ে যায়।
জি এখন দাদা, আপনার তো এরকম এরকম হান্টার ইউজারও আছে, এটা আমার জানার মধ্যে আছে। হুম, আপনার ক্লায়েন্ট সে হান্টার দেখে ট্রেড করে না। হ্যাঁ, ইভেন আপনার কাছ থেকে পার্চেস করছে, ওই কিছুদিন এন্টারটেনমেন্ট নিছে, ভুল ভালো হয়েছে, পরে আর করে না, কয় না হ্যাঁ, ভাই এখন আর করি না, হুম, ভাল লাগে না, হুম, ওইটা দিয়ে লস হয়। হুম, দেখছি ওনার ইন্ডিকেটর ব্যবহার করে তো হয় না। হ্যাঁ। নিজের ব্যবসা ট্যাবসা ইয়ে করি, ভাই আপনি কি এখনো করেন? এই যে এরকম কথা হচ্ছে, এরকম কথা দাদা, অনেকে সেটাই বলে। আপনার সাথে তো মনে হয় অনেকেই যোগাযোগ আছে বা করতে চায় বা করে। জি হওয়ারই কথা কথাবার্তা, কিন্তু আমি জানি যে আসলে ইন্টেনশন বা কোন কোন ধরনের অনেকে হয় কি, আহ, ও একটা চিন্তা ভাবনা নিয়ে হয়তো ইন্ডিকেটর পারচেস করে, ওকে দেখে টাকা দেওয়ার পরে ওর কাছে মনে হয় না ইন্ডিকেটর দিয়ে, আরে ভাই অনেকে এরকম চিন্তা করে যে ইন্ডিকেটর আমি আমার ট্রেডিং চার্টে আমি লাগাবো, আমার যখন ইচ্ছা হবে তখন আমি ট্রেডিং এ বসবো, সিগন্যাল হবে ট্রেড করব, যেখানে সিগন্যাল হবে সেখানে ট্রেড করবো। এটা কি মামা বাড়ির আবদার নাই? মামা বাড়ির আবদার নেই, তোর ব্যালেন্স আছে কিনা বুঝতে হবে, তোর ক্যাপাসিটি আছে কিনা বুঝতে হবে, তুই ধারাবাহিক কিনা বুঝতে হবে। ইন্ডিকেটর কি করবে? ইন্ডিকেটর একটা চলমান একটা চলমান মার্কেটের ভিতরে আপনাকে কয়েকটা স্টপেজ দেয়, জি স্টপেজের নির্ণয় করে দেয় যে এখান থেকে আপনি মুভ করেন, এখান থেকে কইরেন না, এখান থেকে চলে আসেন। তো সেটা এক্স্যাক্টলি। আপনি যখন ইচ্ছা তখন ঢুকবেন। এখন কোন গন্তব্যে আপনি থামবেন, কোন গন্তব্যে আপনি থামবেন না, এটা তো ভাই ইন্ডিকেটর আপনার বলে দেয় না, ও তো ওর কাজ করে। জি ও তো ওর কাজ করে। এখন ট্রেন চল যাবে এখান থেকে রাজশাহী পর্যন্ত, আপনি কুষ্টিয়া নামবেন না বেড়ামারা নামবেন, এটা তো আপনাকে ডিসাইড করতে হবে, রাইট? right, এখন এই এই বিষয়গুলো হচ্ছে আমার খুব বিরক্ত লাগে অনেক সময়। আমার দেখেন, আপনি হয়তো যখন লাইভ যে মিটিং গুলো হয়েছে, আপনার এগুলো মনে আছে কিনা জানি না, আমি অনেক সময় খুব কষ্টের কথা বলতাম যে সিম্পলি পিপসটা কি, এটা যদি জিজ্ঞেস করে আমার কাছে কেউ, তখন বিরক্ত না হওয়ার কোনো উপায় আছে? কারণ আমি এখানে উপায় কোনো আছে। ফরেক্স ট্রেডিং নিউ বিকেম ট্রেডার বানাইতে আসি নাই, যে যে ফরেক্স না জানে না তাকে আমি ফরেক্স শিখাইতে আসি না। আমি আইছি যে ফরেক্সে হোঁচট খাওয়া পাবলিক, যারা যারা ফরেক্সে ভালো করতে পারতেছে না, তাদেরকে ট্রেন আপ বা তাদেরকে স্কিলটাকে ডেভেলপ করাইতে। তো আপনি পিপস জানেন না, আপনি কিভাবে ইন্ডিকেটর নিয়ে নিয়ে নিলেন? এখন ও আমাকে বলেই নাই হয়তো যে দাদা আমার এই হুম, প্রবলেম গুলো আছে। এখন আমি তো আপনাদের সাথে কানেক্ট হচ্ছি, কথা বলতেছি একটা নির্দিষ্ট জিনিস নিয়ে, ওই বিষয়টাই ওর মাথায় ঢুকতেছে না দাদা বলে কি। জি কারণ ও তো পিপসের হিসাবই বুঝে না, তো ওর পরের হিসাবগুলো কিভাবে বুঝবে? এরকম কিন্তু অসংখ্য ট্রেডার আছে, আছে। অসংখ্য ট্রেডার আছে আমাদের কমিউনিটিতে আছে। আমাদের কমিউনিটিতে ধরেন যারা আছে তারাও কি সবাই সাকসেস না? এর ভিতর থেকে কিন্তু কিছু লোককে আপনি খুঁজেই পাবেন যারা ফরেক্স ট্রেডিং এখন আর করে না। দুই জি চার পাঁচজনকে খুঁজেই পাবেন যারা হয়তো কোনো একটা নির্দিষ্ট কারণে ফরেক্স শুরু করেছিল কিন্তু এখন আর সময় হচ্ছে না। হ্যাঁ, আবার কয়েকজনকে পাবেন যারা অতিরিক্ত যাদের মস্তিষ্কের উপরে নিয়ন্ত্রণ নাই, তাদেরকে বলি এক, করে এক, বোঝে এক, বোঝানোর চেষ্টা করে এক। হ্যাঁ, সবকিছু নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণে থাকবে। নাজমুল ভাই, আপনি বলেন তো, আপনার সাথে আপনি লস করেছেন, বিভিন্ন সময় লস করেছেন, আপনার সাথে আমার কথা হয়েছে, আপনাকে আমি চেষ্টা তো করেছি যে এই ট্রাকে রাখার, টিকিয়ে রাখার। হ্যাঁ, জি চেষ্টা করেছি না? আপনার যে অবশ্যই। কারণে হতো সেটাকে অ্যাড্রেস করতাম যে নাজমুল ভাই এই কারণে হচ্ছে। এখন এটা কি কোনো একজন ইনসানের, মানে কোনো একজন ব্যক্তির পক্ষে কাউকে একদিনে বা এক মুহূর্তে বলে দেওয়া সম্ভব যে এই স্পেসিফিক জিনিসগুলো তুমি করবা, এটার বাইরে আর কিছু নাই ফরেক্সে? এরকম কোনো ঘটনা ঘটানো সম্ভব? এটা অবশ্যই না, কিভাবে আপ- সম্ভব? আপনি আপনার সাথে আপনি, হ্যাঁ, আপনার সাথে চ্যাট বক্সে আপনি দেখেন, আপনার সাথে এই বিগত 3-4 বছরে আমি কত স্ক্রিনশট আছে, কত কিছু আপনার সাথে আমি শেয়ার করেছি। আপনি ইভেন এরকম হয়েছে রাতে 12:30টার সময় আপনার সাথে আমি কানেক্ট হয়েছি হোয়াটসঅ্যাপে, আপনি আমার সাথে 45-56 মিনিট কথা বলেছেন। এরকম হয়েছে আমি একটা ট্রেড লস করে আপনাকে স্ক্রিনশট দিচ্ছি, দাদা এরকম একটা ট্রেড আমার নেগেটিভে যাচ্ছে, আমি আপনাকে বারবার রিং দিয়েছি, এরকম হয়েছে দাদা, এই এন্ট্রিটা আমি নিছি, আপনি ওই সময় হয়তো আমাকে রিস্ক করতে পারেননি, এন্ট্রিটা আমার রেসেল হিট হয়েছে, আমার মন খারাপ হয়েছে, নিজের কাছে ওরকম অ্যাগ্রেসিভ লাগছে, দাদার কাছে দরকার মতো নক করলে দাদাকে পাই, হুম, এই যে জিনিসগুলা। আবার একটা এন্ট্রি আমার প্রফিট হয়েছে, আপনি সেটা পরে রিকগনাইজ করছেন, হয়তো আপনি দেখেছেন পরে, হুম। কিন্তু আমি দেখেছি, আমি করছি যে না, এনার সাথে আমার কানেক্ট থাকতে হবে। আমি আমি আপনাকে আমি দেখেন, কতবার যখন নক হচ্ছে, করেছি, যখন একটা বিষয় পরিবারের নিয়ে সদস্য, আপনাকে আমি কতবার নক করেছি, হ্যাঁ, আমার কাছে, হ্যাঁ, আমার কাছে কখনো মনে হয় যে না ধর তারিখে নাকি আর নক করবো না, এর কারণে আমার কাছে যে না, আমি আসি এটাতে হান্টার পি নিয়ে আমি প্রলয় মজুমদার, আমার এখানে থাকতে হবে, এখানে আমার খারাপ লাগার কিছুই নেই, ঠিক আছে, উনি যখন আবার অ্যাভেলেবল হবে আমার সাথে কানেক্ট, ঠিক আছে, ওকে।
আমি আপনার সাথে ইভেন এই সেশনটার জন্য আপনার সাথে আমি কতবার নক করতেছি যে, দাদা আজকে একটু বসা যাবে কিনা, হ্যাঁ দাদা একটু হ্যাঁ সময় দিতে পারেন কিনা। হ্যাঁ, ঠিক জি ঠিক ঠিক। হ্যাঁ এটা জি সেই দাদা ঈদের বলুন। সময় থেকে শুরু হয়েছে, আজকে তো প্রায় কোরবানি চলে আসছে, প্রায় চলে জি আসছে সময়। তো সে তখন জি থেকে শুরু হয়েছে। আসলে আমার এরকম হয় না নাজমুল ভাই। এখন তো আপনি বললাম তো, আপনি এসেছিলেন, আপনি দেখেছেন অনেকগুলো, অনেক ব্যাপার হয়েছে, অনেক কিছুর সাথে জড়িয়ে যাওয়া হয়েছে। এখন আহ, বিষয়গুলো হচ্ছে, দেখেন আমি কিন্তু আমার আমার ট্রেডারদের প্রতি আমি যখন সংখ্যা বেড়েছে, তখন আপনার আপনার মনে আছে একটা, আমি আমি প্রত্যেককে একটা শীট দেই, একটা জি গুগল শীট। হ্যাঁ, কেন জি দেই? আপনি আপনি একটু খবর নিবেন, আপনাকে একটা গ্রুপের অ্যাক্সেস দিব। দেখবেন যে যদি 1-1.5 হাজার ছেলে পেয়ে থাকে হান্টার পিক ব্যবহার করে, তার ভিতর 10-15 জন নাই যারা এই শীটটা মেনটেন করে। এখন প্রবলেম কি? তাহলে দেখেন, আপনার সাথে আমার কমিটমেন্ট কি, যে আপনি আমার ডিরেকশনের বাইরে যাবেন না। আপনাকে দিয়ে আমি এটাই। ফরেক্স ট্রেডিং এ সাকসেস করাই ছাড়বো না। আমি জি আপনাকে না কি একটা শীট দিছি মেনটেন করার জন্য, কি দিছি ওর ভিতরে? আপনি যা করবেন সেটা একটুখানি ইনপুট দিবেন, এই তো। ইনপুট দেবেন এই এই হচ্ছে আপনার জি কাজ, ভাই রে ভাই। আপনি ফরেক্সে সাকসেস হইতে চান, আপনি ফরেক্স থেকে মানে কোটি কোটি টাকা আর্ন করতে চান, আপনি কি করছেন সেটার ইনপুট দেওয়ার সময় নাই, আপনার ব্যস্ততা, আপনার ভাল লাগে না, বা আপনার এইগুলো বিরক্তি লাগে, বা মানে হয় না যে দূর দিবানি, এই ছোট ছোট আপনি মিস করে যান। কি জানেন না আপনি জীবনে? আপনি যদি জানতেন যে কোন জিনিসটা আপনার জীবনের জন্য জরুরি, বা কোন জিনিসটা জরুরি। আপনাকে আপনার জীবনে সফল করে তুলবে, তাহলে আপনার জীবন বা পাবলিকের লাইফে এত বেশি দুর্দশা আসতো না, এত কাজ করে বেড়াতো না, ওই একটাই স্পেসিফিক জিনিসে পিক করতো। জানেই তো না, একজন মানুষ যখন স্ট্রাগলিং লাইফে থাকে, একজন মানুষ যখন একজন মানুষ যখন হাঁটতেছে, ও তো বুঝবে না রে ভাই। তুই বুঝবি কেমনে তোর কি করার প্রয়োজন, কি প্রয়োজন না? জি তোর আগে যারা এই রাস্তা দিয়ে হেঁটে এসেছে, সে জানে যে তোকে কি করাইতে হয়। তুই সেটাকে এই যে ভ্যালু দিস, না, কারণ তোর কাছে মনে হচ্ছে যে দূর, এতে আর কি যায় আসে। আমি আমি ওপেন অ্যানাউন্সমেন্ট করেছি যে এই যে যে শীটটা দিয়েছি, এই শীটটা জাস্ট উইদাউট ফাঁকিবাজি কমপ্লিটলি, এটা যেদিন একজন বলবে যে দাদা আই হ্যাভ জাস্ট কমপ্লিট দ্য শীট প্রপারলি, ও অটোমেটিক্যালি প্রফেশনাল ট্রেডারে জেনারেট করবে, ও তৈরি হয়ে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হবে? এটা কিন্তু কথা না, কিভাবে হবে এটা তোমার দেখার দরকার না। ওই শীটটা এমন ভাবে ডিজাইন করা, ওই শীটটা যদি জি প্রপারলি কেউ মানে ফিল আপ করে, তাহলে সে প্রফেশনাল ট্রেডার হবেই হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ ওইখানেই ওর ভুলগুলো রিফ্লেক্ট হবে, ওই ভুলগুলোই ওকে সঠিক পথে নিয়ে আসবে। ও ও কোনো কিছু ওই এমন ভাবে ডিজাইন করা শীটটা, আপনি চাইলেই ভুল করতে পারবেন না, কিন্তু জি চাইলেই কিন্তু আপনি ব্রিজ করতে পারবেন না, মানি ম্যানেজমেন্ট ব্রিজ করতে পারবেন না, ওভার ট্রেডিং করার সুযোগ নাই। কারণ আপনার তো ওই আটকা, কারণ ওইটা আপনার আটকায় রাখছে। ওইটা জেলখানার হ্যাঁ মতো আপনাকে এই ফরেক্স ট্রেডিং এ পূর্ণ অ্যাক্সেস দিচ্ছে না যে আপনি যা খুশি তাই করবেন। ওইখানে প্রপার নিয়ম কানুন দিয়ে সাজায় রাখা হয়েছে। এবার যদি আপনার নিজের প্রতি ভরসা থাকে যে আপনি কোনো আকাম করবেন না, ফরেক্স ট্রেডিং এ খুব ভালোভাবে সফল হতে চান, তাইলে এটা করা উচিত। আমি নাজমুল ভাই, আপনি ওই শীটের বাইরে গিয়ে নিজে শীট তৈরি করে আমাকে আপনি আপডেট দিয়েছেন। আমি মনে হয় লাস্ট যে ভিডিওটা রিলিজ করেছি আপনার জি সাথে কনভারসেশন, এখানে আপনার ওই শীটটা কিন্তু আমি মেনটেন করি দাদা। হুম, আপনার ওই শীটটা আমি মেনটেন করি। ওই শীটটা হলো যে আমি যে ট্রেডটা নিচ্ছি অ্যাকর্ডিং টু হান্টার পি, সেই ট্রেডটা একদম প্রপারলি ওইখানে ইনপুট দিয়ে রাখা। এটা এখন আমি আমার নিজের সুবিধার্থে আমি আলাদা একটা শীট আমি করে আপনাকে দেখাচ্ছি কিরকম, যে আমি সবগুলো পেয়ার একটা শকের ভিতরে নিয়ে আসছি। না যে না নাজমুল ভাই, এক হ্যাঁ মিনিট, এক মিনিট। এবার শীটটা যে শুধুমাত্র আপনাকে ফিল আপ করতে দেওয়া হয়েছিল তা না, এটার কিন্তু ভিউয়ার অ্যাক্সেস আমার কাছে ছিল। সেটা আপনি জি ইনপুট দিলে আমি এটাকে ইনস্ট্যান্ট দেখতে পেতাম। তার মানে দেখতে আমাকে পাবেন। জি আপনার সাথে ইন্টারেক্ট করতে হতো না, দাদারে কখন হতো। পাবো, কখন ফোন দিব। কারণ আমি জি তো আপনাকে দিয়েছি মনিটরিং করার জন্য, আপনি কি করছেন না করছেন। আপনি ভুল জি করলেই তো তখন এটা আমার চোখে, না এটা তো এখানে এন্ট্রি না। কারণ সিগন্যাল জি তো আপনার ওখানে যা হয় আমার এখানে তা হয়। তা আপনিও হয়। আপনার জি ওখানে গোল্ড যা আমার এখানে গোল্ড তাই, ইন্ডিকেটর তো এখানে এলোমেলো না। তার মানে জি আমি যদি এটা স্ক্রিনে দেখতে পাই যে এই এন্ট্রি পয়েন্টটা এখানে হওয়ার কথা না, এই এন্ট্রি পয়েন্টটা এখানে কেন হয়েছে, তাহলে তো আমি সঙ্গে সঙ্গে আপনার আমাকে ফোন করার দরকার ছিল না। এই প্রসেসটা জি এই কারণে করা হয়েছিল, ফোন তো আমি এই করতাম। এবং প্রথম থেকে কিন্তু রাইট। একটা শিট মেইনটেইন করার একটা কিন্তু হিড়িক পড়েছিল, আপনার মনে আছে কিনা জানি না। যখন যে প্রথম আপনি অনেকে শীট আপনি এরকম মার্কিং করে দিয়েছেন যে এটা রং এন্ট্রি হয়েছে রং এন্ট্রি হয়েছে, এরকম। হ্যাঁ। এবং জি সেটা কিন্তু দেখেন এটা কয়দিন চলছে, মানে খুব কন্টিনিউয়াসলি স্বতঃস্ফূর্ত ভাবে ছেলেমেয়েরা কতদিন পর্যন্ত করছে, খুব বেশি হয়তো দিন, খুব ম্যাক্সিমাম বেশি গেলে দিন। 1 মাস। জি তাহলে 1 মাস পরে গেল কই? আমি তো আমার কাজ বিরত রাখি নাই, আমি তো এখনো এভরি সিঙ্গেল নিউ ইন্ডিকেটরের সাথে ওই একই শিট আমি দিয়ে যাচ্ছি। জি
এখন আপনি আপনার জায়গা থেকে চাচ্ছেন ফরেক্স ট্রেডিং এ একটা সফল হতে, আবার আপনাকে ছোট ছোট যদি কোনো কাজ দেওয়া হয় সেটা আপনি করতে চাচ্ছেন না। আপনি এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, বুঝতে হবে এই আজকের দিনে, আজকের জগতে, আজকের সময় এসে যারা ফরেক্স ট্রেডিং এ আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো কিছুর বিনিময়ে 2 টাকা নিতে পারলে আর আপনার দিকে তাকানোর সময় নাই, বা আপনাকে ব্লক ট্লক, সেই যুগে দাঁড়াইয়া যারা আপনি যে আপনাকে 24 ঘন্টা মনিটরিং করতে চায়, আপনার ট্রেডিং স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য যিনি 24 আওয়ার্স খাটতে চায়, আপনি তার কথা শুনেন না, তাহলে আপনি জীবনে সাকসেস হবেন কেমনে? আপনি হিসাব নিকাশ নিজের মতো নিজে করে নিয়েন। রাইট।